হলং বন বাংলো কিভাবে পুরল তা নিয়ে একদিকে যেমন তদন্ত চলছে, পাশাপাশি একটা এফআইআর করা হয়েছে হলং বন বাংলোয় আগুন লাগার বিষয়ে। তো এই এফআইআর এর বিষয়ে প্রথমে একবার জেনে নেওয়া যাক। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছে, সরাসরি পার্থপ্রতিম, হলং বন বাংলো নিয়ে এফআইআর, কারা এফআইআর করেছে, কি রয়েছে ওই এফআইআর এ? এখন তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাতে ফালাকাটা থানায় একটি এফআইআর দায়ের করা হয়। এই যে জলদাপাড়া যে রেঞ্জার, তিনি এফআইআর দায়ের করেছেন যে এই যে হলং বাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনা, অর্থাৎ আগুনে পুড়ে যাওয়ার ঘটনা, সেই হিসেবে কিন্তু তিনি একটু এফআইআর দায়ের করেছেন। ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধি 436 ধারায় মামলা রুজু করেছে ফালাকাটা থানা, এবং তারাও কিন্তু পৃথকভাবে, অর্থাৎ বন দপ্তর, দমকল বিভাগ এর পাশাপাশি এবার থানাও, অর্থাৎ পুলিশও কিন্তু আলাদাভাবে তদন্ত শুরু করলো। এই যেটা আমরা ফালাকাটা থানা সূত্রে যেটা জানতে পারছি, গতকাল একটি ফালাকাটা থানার টিম আইসির নেতৃত্বে ঘটনাস্থলে আসে, পরিদর্শন করেন, এবং তারপর গোটা বিষয়টি যারা সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, আগুন লাগার সময় যেসব বনকর্মীরা ছিলেন তাদের সঙ্গে তাদেরকেও জেরা করেন, এবং তারাও আলাদাভাবে তদন্ত শুরু করেছে। এবং গোটা বিষয়টি একটা বিষয় জানতে চাইবো, তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করা হয়েছে, সিট গঠন করা হয়েছে। এই সিটে কারা থাকবেন, কিভাবে কাজ করবে এই সিট? দেখো, বন দপ্তরের নির্দেশে কিন্তু, রাজ্য বন দপ্তরের নির্দেশেই এই হলং বন বাংলোর যে অগ্নিকাণ্ডের ঘটনা, পড়ে যাওয়ার ঘটনা, তারই তদন্তে কিন্তু স্পেশাল ইনভেস্টিগেশন টিম গড়া হয়েছে, যার নেতৃত্বে থাকবে, যেটা আমরা জানতে পারছি, সিসিএফ নর্থ বেঙ্গল ওয়াইল্ড লাইফ উইংয়ের তিনি থাকবেন এর নেতৃত্বে। পাশাপাশি একাধিক বনকর্তা যারা এই টিমে থাকবেন, এবং ইতিমধ্যেই কিন্তু তারা তদন্ত শুরু করেছেন। কিছুক্ষণ আগেই আজ এই ঘটনাস্থল পরিদর্শনে আসেন এই নর্থ বেঙ্গলের ওয়াইল্ড লাইফ উইংয়ের যে সিসিএফ রয়েছেন, তিনি এসছেন, কোচবিহারের ডিএফও এসছেন। তারা গতকাল থেকে যেমন ছিলেন, আজও তারা এখানে এসে ওই যেভাবে যে সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, ওই সময় যেসব বনকর্মী এখানে দেখভালের দায়িত্বে ছিলেন তাদেরকে জেরা করে আসল কারণটা জানার চেষ্টা করবে। কেননা একাধিক প্রশ্ন সামনে উঠে আসছে যে কীভাবে এই পর্যটক শূন্য হলং বন বাংলোয়, ঐতিহ্যশালী বাংলোয় আগুন লাগলো, এবং সেই বিষয়টি যাতে সামনে আসে সেজন্যই কিন্তু এই আলাদা করে এসআইটি গঠন করা হয়েছে। তদন্তের জায়গায় তদন্তের মাধ্যমে জানা যাবে অন্তত কিভাবে এই ঐতিহ্যবাহী হলং বন বাংলো পুড়লো বা পুড়ে খাক হয়ে গেল। নতুন করে এখানে বন বাংলো কিভাবে বানানো হবে তা নিয়েও অনেক কথা হচ্ছে চতুর্দিকে। মিটিং সিজন তো মিটিং সিজন বলে এমনিতেও এখানে পর্যটকরা তাদের আসতে মানা, তো পর্যটকরা ডুয়ার্সে যেতে পারছেন না, পর্যটকরা দার্জিলিং কালিম্পং যাবেন না, তাও যেতে পারবেন না। তার কারণ ওই দেখুন, দার্জিলিং কালিম্পংয়ের রাস্তা জল থই থই, তিস্তায় জলস্তর বাড়ছে। আর তিস্তায় জলস্তর বাড়ার ফলে কি হয়েছে, তিস্তা বাজার, পেশক, জোরবাংলো, এই রাস্তা বন্ধ করে দিতে হয়েছে। 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে খুব আস্তে গাড়ি চলছে। সিকিম ও কালিম্পং পাহাড়ে লাগাতার বৃষ্টি, ফির জল বাড়ল তিস্তায়। জল উপচে পড়েছে কালিম্পং দার্জিলিং রোডে। আজও দার্জিলিং আর কালিম্পংয়ের সড়ক যোগাযোগ থাকছে বন্ধ। অন্যদিকে ধীর গতিতে যানবাহনের চলাচল হচ্ছে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কে। মনিলামা, নিউজ 18 বাংলা, তিস্তা। দুর্যোগ চলছে উত্তরে, আর সেই দুর্যোগে ধূপগুড়ি পুরসভার একাংশ, বেশ কিছু মানুষ তারা পড়েছেন সমস্যায়, একেবারে জলবন্দী হয়ে রয়েছেন তারা। রকি প্রতিনিধি এখান থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন। রকি, কি অবস্থা? যারা জলবন্দী হয়ে রয়েছেন তাদের উপায় কি, তারা কিভাবে বেরিয়ে আসবেন? জল নামানোর কোনো রকম ব্যবস্থা রয়েছে, জল সরানোর? দেখো, ডুয়ার্সে কিন্তু অবিরাম দফায় দফায় বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু জল বাড়তে শুরু করেছে ধূপগুড়ি পৌরসভার একাধিক ওয়ার্ডে। 3 নম্বর ওয়ার্ড, 16 নম্বর, 9 নম্বর ওয়ার্ডে নিচু নিচু যে সকল এলাকা রয়েছে সেখানেও কিন্তু জল জমতে শুরু করেছে। দেখা যাচ্ছে যে বাড়িগুলিতে জল ঢুকে গেছে, এমনকি শোয়ার ঘর এবং রান্নাঘরে পর্যন্ত জল জমে গিয়েছে, যার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে ধূপগুড়ি পৌরসভার বিস্তীর্ণ এলাকার মানুষকে। এলাকাবাসী অভিযোগ করেছে যে বারবার পৌর কর্তৃপক্ষকে ফোন করা হয়, এমনকি প্রশাসনিক
প্রশাসনিক বোর্ডের যে কর্তা রয়েছেন তাকেও ফোন করা হলে তিনি আসছি বলে নিয়ে আর তার দেখা মেলেনি এবং ভোগান্তি এতটাই বেড়েছে তাদের খাওয়া দাওয়া এক প্রকারে বন্ধ হয়ে গিয়েছে। বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই জল জমতে শুরু করেছে পৌরসভার একাধিক ওয়ার্ডে। এর পাশাপাশি কিন্তু ধূপগুড়ি পৌরসভার বিভিন্ন এলাকায় অবৈধভাবে যে জলাভূমি ভরাট হয়ে গিয়েছে, তার ফলে কিন্তু বর্ষার প্রথমেই জলভোগান্তি ভুগতে হচ্ছে গোটা পৌরসভার এলাকার মানুষকে এবং অভিযোগ তুলেছে এলাকার বাসিন্দা। এর পাশাপাশি ধূপগুড়ি পৌরসভা গাঘেসা মাগুরমারি 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকাতেও কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে যাওয়ার ফলে কিন্তু ভোগান্তি শিকার হচ্ছেন তারা। প্রশাসনের কোনো দেখা নেই, আর বৃষ্টি বাড়লে ফের ভোগান্তি আরো চরমে দাঁড়াবে এমনটা কিন্তু আশঙ্কা করছে এলাকার মানুষ এবং পৌরসভা কর্তৃপক্ষের কাউকেই কিন্তু সেই সব এলাকায় দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে। এই কোনায় 1 হাঁটু জল হয়ে আছে, সবার বাড়ি ঘরে জল দিয়ে ভর্তি, রান্না বান্না সব বন্ধ। আসেনি, তিনি আসেনি। কাউন্সিলর চেয়ারম্যানকে ফোন করা হয়েছে, উনি বললো যে দেখতেছি। এই অবধি একটু ঘরের জলটা একটু নামছে, এখনো তো রান্নাঘরে তো জলে ডুবা আছে। বৃষ্টি তো আবার আসবে। হ্যাঁ আবার আসবে, তো আবার তো জল ঢুকবে রান্নাঘরে, ঘরে জল ঢুকবে আবার। তিস্তার মতো করলারও জল বাড়ছে, আর করলার জল বাড়ার ফলে 25 নম্বর ওয়ার্ড জলপাইগুড়ির জলমগ্ন, কার্যত জলবন্দি 2 দিন ধরে বেশ কিছু মানুষ। কি অবস্থা সেখানকার? শান্তনু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শান্তনু, মানুষের মধ্যে তো ক্ষোভ বাড়ছে, আসলে বাঁধ থাকলে হয়তো এই সমস্যাটা হতো না, তো সে ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে, অর্থাৎ প্রশাসনে যারা রয়েছেন তারা কি বলছেন? দেখো, গত কয়েক বছর ধরে কিন্তু সেচ দপ্তর থেকে জানানো হচ্ছে যে এখানে একটা স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে, তার জন্য জমি জরিপের কাজও কিন্তু করা হয়েছে। কিন্তু এই বছর কাজ শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু দেখা যাচ্ছে সেই কাজ শুরু হয়নি। কিন্তু সেচ দপ্তর আশ্বস্ত করেছে যে ডিপিআর তৈরি করে কলকাতায় পাঠানো হয়েছে, অনুমোদন এলেই পুজোর পর অথবা আগামী বছরই কিন্তু কাজ শুরু করে দেওয়া হবে। অর্থাৎ আগামী বছর যে সমস্যা রয়েছে, প্রতি বছর প্লাবিত হওয়ার সমস্যা, সেই সমস্যা মুক্ত হবে। কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে বাঁধ নির্মাণ না হওয়ার ফলে ইতিমধ্যে করলা নদীর জল ঢুকতে শুরু করেছে পল্লী এলাকা সংলগ্ন যে নিচমাঠ এলাকা রয়েছে, পরেশ মিত্র কলোনি এবং নিচমাঠ এলাকা, এখনো পর্যন্ত 50-এর বেশি বাড়ি কিন্তু প্লাবিত হয়েছে, জল আটকে রয়েছে। এবং সবচাইতে বেশি আশঙ্কার কারণ, যদি আরও ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও বেশি প্লাবনের সমস্যা তৈরি হবে। প্রতি বছর আমরা যেটা লক্ষ্য করি যে বহু মানুষকে এখান থেকে কিন্তু সরিয়ে আনতে হয়। আশপাশে যে ত্রাণ শিবিরগুলো রয়েছে সেখানে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়, রাস্তার ধারেও আশ্রয় নেন বহু মানুষ। কয়েকশো মানুষ কিন্তু প্রতি বছর জলবন্দী সমস্যায় ভোগেন, কিন্তু এবছর কিন্তু সেই সমস্যার সমাধান হলো না, কারণ বাঁধ নির্মাণ হয়নি। ফলে আরো 1 বছর পার হয়ে গেল, আরো এক মনসুন সিজন চলে গেল শান্তনু, এখনো পর্যন্ত সে ব্যবস্থা হলো না। তবুও মানুষ আশাবাদী, আগামী বর্ষার আগে হয়তো বাঁধ হয়ে যাবে এবং তারপরে তাদের আর জলবন্দী হয়ে থাকতে হবে না। জলে ডুবে থাকি, বাঁধের কথা বলি, বাঁধ হচ্ছে না কিছু, আর সব সময় জলের মধ্যে টান টোপলা নিয়ে উপরে উঠি নামি, বাঁধ হচ্ছে না, যে দেখে যাচ্ছে আর হচ্ছে না। ভোটের সময় আসে দিব করে আর দিচ্ছি না। অবিরাম বর্ষণের ফলে নদীর জল বাড়ছে কমছে। প্রতিবার যেরকম আমাদের ব্যবস্থা করা হয়, ফ্ল্যাট শেল্টার, কমিউনিটি হল সব পরিষ্কার করানো আছে, স্কুলগুলিও পরিষ্কার করানো আছে। যদি সেরকম অবস্থা হয় তাহলে আমরা যারা বন্যায় মানে ভেসে থাকেন তাদেরকে আমাদের সেখানে থাকার ব্যবস্থা করে দেবো। কাজটা আমাদের তো স্যাংশন হয়ে গেছে, 5 থেকে 6 মাসের মধ্যে আশা করি কাজটা শুরু হয়ে যাবে। স্কিম তৈরি হয়ে গেছে, আমরা স্কুটিনি আছে, অ্যাপ্রুভাল পেলেই আমরা কাজ শুরু করবো। এই বর্ষায় হবে বলে মনে হচ্ছে না, বর্ষার সময় ডাম্পার ওখানে যায় না, আগে অ্যাপ্রুভালটা হোক, আমরা দেখে নিই। ওদিকে চোপড়ার একাধিক ব্লক জলের তলায়, টানা বৃষ্টি হচ্ছে, কাঁচা বাড়ি মানে মাটির বাড়ির কাঁচা দেওয়াল ভেঙে পড়ছে। হ্যাঁ, আবার জল পুরোপুরি মানে চাষের জমি পুরো জলে ভেসে যাচ্ছে। কেন হচ্ছে এরকম? টানা বৃষ্টি হচ্ছে, বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু গ্রামের মানুষ বলছেন তার পাশাপাশি দায়ী খারাপ নিকাশি ব্যবস্থা। চঞ্চল প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। চঞ্চল, তাহলে উপায় কি? এই নিকাশি ব্যবস্থা যদি উন্নত না করা যায় তাহলে এইভাবেই তো চাষের জমি জলে ভরে থাকবে আর মাটির বাড়িগুলো সব ভেঙে পড়তে থাকবে। একদমই অতনুদা, এমনই অবস্থায় থাকবে ওই এলাকার বাসিন্দারা, কারণ যে টানা যেভাবে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে কিন্তু এলাকায় জলমগ্ন হতে শুরু করেছে। এবং যে চিত্র ধরা পড়েছে যে চোপড়া ব্লকের যে দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এবং দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের একাধিক কিন্তু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। ওখানে গ্রামবাসীদের অভিযোগ রয়েছে যে দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিকাশি ব্যবস্থা না থাকাতে আজকে এই দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে একটা প্রশাসনের কাছে দাবি তুলে আসছেন, কিন্তু কাজে
কাজ কিছু হয়নি এমনটাও কিন্তু অভিযোগ করছেন। তবে নিকাশি ব্যবস্থা না থাকাতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা, এবং এই জলমগ্ন হওয়াতে চাষের জমির পাশাপাশি কিন্তু যেসব কাঁচা বাড়ি রয়েছে সেই সব কাঁচা বাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। তবে গ্রামবাসীদের একটাই দাবি, দ্রুত যাতে এই নিকাশি ব্যবস্থা ঠিক করা হোক, এমনটাই দাবি তুলেছেন গ্রামবাসীরা। ধন্যবাদ। এই যে উঠে মুখটা বন্ধ করে দিয়েছে পুলটার, ইয়ার কারণে ডুবে গেছে। অবস্থা আমার এত খারাপ নাজেহাল যে পেশাব পায়খানা করার কোন উঠে এমন একটা উপায় নাই। গরু বাছুর ছাগল বাহারত রাখিছি মানুষের জায়গা, কোনো উপায় নেই। আর এই মুরগির খাইলা এটা ডুবে গেছে, মুরগিলা যে রাখবো কোথায় সেরকম জায়গা নাই। দাবি কি এটা আমাদের একটা সুরাহা করা দরকার যে আমার জলটা কোন দিক দিয়ে কিভাবে যাবে। ওদিকে মাথা ভাঙায় মানসাই নদী আতঙ্ক বাড়াচ্ছে, কারণ প্রচণ্ড বৃষ্টি, জলস্তর বাড়ছে আর মানসাই পাড় ভাঙছে, আস্তে আস্তে করে গিলে খাচ্ছে জমি। মানুষ রয়েছেন আতঙ্কে। রাজেশ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। রাজেশ, কতটা জমি এখনো পর্যন্ত মানসাইয়ের বুকে চলে গেল, আর বাকি কি অবস্থা সেখানকার, যারা এই জায়গায় রয়েছেন তারা কিভাবে রয়েছেন? দেখো কোনো কয়েকদিন যাবৎ লাগাতার বৃষ্টির জেরে কিন্তু নদীর জলস্তর বেড়েছে, যার ফলে কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে। প্রতিনিয়ত নদী ভাঙছে। এই মানসাই নদীর ভাঙনে কিন্তু ঘুম উঠেছে মাথাভাঙা 2 ব্লকের ভোজনের ছোড়া গ্রামের নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষের। তাদের যেটা দাবি, প্রতি বছরই বর্ষার সময় নদী ভাঙে, কারণ অনবরত বৃষ্টিতে জলস্তর বেড়ে গেলেই কিন্তু নদী ভাঙন শুরু হয়। এই বছরও কিন্তু প্রতিদিন নদী ভাঙছে, যার ফলে কিন্তু ইতিমধ্যেই প্রায় বেশ কয়েক বিঘা জমি কিন্তু নদী গর্ভে চলে গেছে, এবং সেই নদী ভাঙন কিন্তু ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসছে। একটি মাটির বাঁধ রয়েছে, সেই ভাঙন কিন্তু সেই মাটির বাঁধের কাছেই চলে এসছে, এবং সেই মাটির বাঁধ যদি ভেঙে যায় প্রায় 3টি গ্রামের কয়েক হাজার মানুষ কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন। এই চিন্তায় কিন্তু তারা ঘুমোতে পারছেন না রাতে, এমনটাই দাবি গ্রামবাসীদের। তাই আপৎকালীন যেন এই নদী ভাঙন রোধে ধন্যবাদ। খুব আতঙ্কে আছি যে কখন ভাঙবে, রাত 12টায় ভাঙবে না সকাল 10টায় ভাঙবে, আমরা চিন্তার কারণে আছি, আমরা ঘুমাতে পারতেছি না। কারণ বানটা আপনারা দেখতেই পারতেছেন যে আর 2-3 ফুট আছে বাঁধের, এইটা ভাঙন হলে আমাদের বাড়িতে জল ঢুকে যাবে, আমরা বাড়িতে থাকতে পারবো না। আমরা চাই ইমিডিয়েটলি একটা প্রশাসনের তরফ থেকে আপাতত যে কোনো ব্যবস্থা করে, ইঞ্জিনিয়ার আইসে সাহেব দিকে যে কোনো একটা ব্যবস্থা করে, হ্যাঁ, যাতে বানটা থাকে। চুচুড়ায় যেন মরেও শান্তি নেই। আসলে চুচুড়ার যে শ্মশান, সেই শ্মশানের যান্ত্রিক ত্রুটির জন্য সেখানে কাজ চলছে, সে শ্মশান যাতে মেনটেন্যান্সের কাজ চলছে সেখানে। আবার সব সংরক্ষণের জন্য, সব দেহ সংরক্ষণের জন্য যে P7, সেই P7 বিকল হয়ে পড়ে রয়েছে। তাহলে এবার আপনজন মারা গেলে তাকে নিয়ে কত দূরে কোথায় যেতে হবে দাহ করার জন্য বা বডি প্রিজার্ভেশনের জন্য? সোমনাথ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমনাথ, কতটা দূরত্ব যেতে হবে যদি এই শ্মশান এবং এই P7 এই দুটো যখন কাজ করছে না, তাহলে দেহ সংরক্ষণ করতে বা দেহ দাহ করাতে কত দূর যেতে হবে মানুষকে? দেখো অতনুদা, এখান থেকে যেতে গেলে প্রায় অনেকটাই যেতে হবে, প্রায় চন্দননগর। এখান থেকে বিভিন্ন চুচুড়া শহর এবং আশেপাশে যে গ্রাম থেকেও এই চুচুড়ায় যে শ্যামবাবুর ঘাট, যে বিদ্যুৎ চুল্লি রয়েছে, সেই চুল্লি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর জন্য মানুষে এসে মৃতদেহ নিয়ে এসে তাদের ফিরে যেতে হচ্ছে। কেন ফিরে যেতে হচ্ছে তারা জানে না, যে এই বিদ্যুৎ চুল্লি দীর্ঘদিন ধরে তাদের বন্ধ রয়েছে, এবং পিস ইভেন্ট যেটা রয়েছে সেটাও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। যারা বাইরে চাকরির সূত্রে যারা বাইরে থাকে, তাদের পরিবারের কেউ যদি মৃত হয়, সেই মৃত দেহকে নিয়ে এসে এখানে এসে তারা প্রিজার্ভ করতে পারছে না, এবং তাদের এই মৃতদেহকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে। এবং ত্রিবেণী যে ঘাট রয়েছে, ত্রিবেণী যে শ্মশান ঘাট রয়েছে, সেই বিদ্যুৎ চুল্লিও কিছুদিনের জন্য বন্ধ রয়েছে, যে তাদের ওখানে সংস্কারের কিছু বিদ্যুতের সংস্কারের কাজের জন্য বন্ধ রয়েছে। এবং মানুষে এসে এই এত অসুবিধার মধ্যে পড়ছে যে, এবং তাদের সঠিক উত্তর কারোর কাছে পাচ্ছে না যে কবে এই বিদ্যুৎ চুল্লি কবে থেকে এই ঠিক হবে এবং কবে থেকে এটা চালু হবে। অতনুদা, ধন্যবাদ। আজকে 15 দিন হয়ে গেল বন্ধ হয়েছে। P7টা আজকে 5-6 মাস হয়ে গেল বন্ধ। মানুষ আসছে, এসে ফিরে যাচ্ছে, মাঝে একবার সারালো, সারিয়ে কোনো কাজ হলো না P7টা। সবাই চায় যে এই
P7টা চালু হয়ে গেলে খুব ভালো হয়। কয়েকদিন হলো বন্ধ হয়েছে, তাহলে যান্ত্রিক গোলযোগ হলে এই ধরনের যান্ত্রিক বিষয় এটা যখন বন্ধ হয় আবার সারানো হয়, আবার খারাপ হয় আবার সারানো হয়, এবং এর ভেতরে আমরা অলরেডি টেন্ডার প্রসেস যেসব পরে বড় আকারে এটা হয়েছে সেগুলো করছি, আর কয়েকদিনের ভেতরে হয়তো চালু হয়ে যাবে। তাহলে এগুলো তো যে কোনো লোক করতে পারে না, বিশেষ লোক আছে তাদেরকে ডেকে এনে এগুলো করাতে হয়। মানুষের একটু অসুবিধা হচ্ছে, তারা বড়চণ্ডীতলা ঘাট ওখানে যাচ্ছে, এটা সবসময় এটা হয়। এবং আমাদের দ্বিতীয় চুল্লি অলরেডি তৈরি প্রায় শেষের দিকে, এটা হয়ে গেলে তখন একটা চুল্লি খারাপ হলে আরেকটা আমরা চালাতে পারবো, আমরা কাজটা চালিয়ে দিতে পারবো, কয়েকদিনের ভেতরে আবার চালু হয়ে যাবে।